এই স্যামসাং গ্যালাক্সি S24 এই ফোনটা আজ থেকে পাক্কা 4 মাস আগে লঞ্চ হয়েছে। মানে আজকে এই ভিডিওটা শ্যুট করতেছি মে মাসের 17 তারিখ, জানুয়ারি মাসের 17 তারিখ কিন্তু এই ফোনটা স্যামসাং মার্কেটে আনে। তো এই ফোনটা এই 4 মাস পরে এসে সব থেকে বড় যে বিশাল চেঞ্জটা আসছে এই ফোনের মধ্যে, সেটা হচ্ছে এই ফোনের প্রাইস। হ্যাঁ, এই ফোনের প্রাইসটা এখন অনেকটাই ড্রপ করেছে এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ইউজড ফোনগুলো এখন কতটুকু জনপ্রিয়। আমার হাতের এই ইউজড ফোনটা, হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S24 এই ফোনটা ইউজড মার্কেটে চলে আসছে। এই ফোনটার প্রাইস এখন 65 থেকে 70 এরকম প্রাইস রেঞ্জে ঘোরাফেরা করছে। ইভেন আপনি হয়তো বা 60,000 টাকায়ও পেতে পারেন। ফোনের কন্ডিশন এবং স্টোরেজ ভেরিয়েন্টের উপরে ডিপেন্ড করবে। তো এই ফোনটার প্রাইস যেহেতু এত ড্রপ করেছে এই গত 4 মাসেই, তো এই ফোনটা এখন একটা বেস্ট ডিল হতে পারে এই প্রাইস রেঞ্জে। তো এই 4 মাস পরে এসে এই ফোনটাতে কী কী চেঞ্জ আসছে, মানে ইন্টারনালি সফটওয়্যার দিক দিয়ে আসলে কতটুকু চেঞ্জ আসছে সেই সব বিষয়ে কথা বলবো। তাছাড়া এই প্রাইস রেঞ্জে এখন বর্তমান সময়ে এসে এই ফোনটা কেনা উচিত হবে কিনা সেই সব বিষয়ে তো অবশ্যই জানাবো। যদিও কিনা এই ফোনটা যেহেতু একদমই একটা লেটেস্ট ফোন, এই ফোনটা কেনা উচিত হবে কিনা সেটা নিয়ে কথা নাই বলি, কারণ এই ফোনটা এখন কী কী অফার করতেছে সেইটাই জানার বিষয়। আর হচ্ছে এই ফোনের ক্যামেরা কতটুকু ভালো সেইটাই সব থেকে বেশি জানার চেষ্টা করব। আর এই ফোনটা যদি আপনি কিনেন তাহলে বলাই চলে যে আপনি আইফোন লেভেলের পারফরমেন্স এই ফোনটা থেকে পাবেন। শুধু পারফরমেন্সই না, ক্যামেরার দিক দিয়েও এই ফোনটা আইফোনকে খুব ভালোভাবেই টেক্কা দিচ্ছে। এবং এই ফোনটা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ড করেন কিংবা ছবি তোলেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে আইফোনকে হার মানিয়ে দেয়। আর মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে ধন্যবাদ দিতে হয় এমকে মোবাইল পয়েন্টসকে আমাদেরকে এই লেটেস্ট ফোনটা দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ধরনের লেটেস্ট ইউজড ফোন কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টসে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে এই ধরনের লেটেস্ট ফোন থেকে শুরু করে একদম 6 বছর 7 বছর পুরাতন যে ফোনগুলো রয়েছে সেগুলো আপনি নির্দ্বিধায় পাবেন এবং স্বল্প টাকায় পাওয়া যাবে যদি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন। সকল কিছুর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। শুরুতে যদি এই ফোনের লুক দেখেন তাহলে আপনি কোনো অবস্থাতেই বুঝতে পারবেন না যে এটা S23 নাকি S24, কারণ এইটার লুকসে কোনো ধরনের চেঞ্জ নাই। একদম যে S23 ফোনটা রয়েছে সেম ফোনটাকেই S24 নামে ছেড়ে দিয়েছে, জাস্ট এর ফ্রেমটাকে একটু চ্যাপ্টা করে দিয়েছে। মানে এই ফ্রেমটা এখন দেখতে একদমই আইফোনের মতো হয়ে গেছে, বাট আইফোনের মতো হতে গিয়ে বেচারা অনেক বেশি শার্প হয়ে গেছে, যেইটার কারণে এটা ফোনটা যদি এইভাবে হাতে ধরে রাখি তাহলে মনে হচ্ছিল যে না হাতটা কেটে যাচ্ছে। আর অনেকেই হয়তো একটা ভুল বুঝতে পারেন যে এই ফোনটার যে ফ্রেমটা রয়েছে সেটা কি টাইটানিয়াম কিনা। না, S24 আলট্রা যে ফোনটা রয়েছে সেটাতে টাইটানিয়াম ইউজ করা হয়েছে, বাট এইটাতে কিন্তু আপনি অ্যালুমিনিয়ামের ফ্রেমই পাবেন, কারণ এটা আলট্রা ভেরিয়েন্টের সাথে কোনো অবস্থাতেই মিলালে হবে না। এটার ফ্রেম আগের মতোই থাকছে। এর সামনে এবং পিছনে বোথ দিক দিয়েই কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। কিন্তু এই ভিক্টাস 2 এর প্রোটেকশনের পরেও দেখতে পাচ্ছি যে আমার এই ফোনটাতে সামনের দিক দিয়ে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। বাই দ্য ওয়ে এটা ভাঙে নাই, মানে একটা স্ক্র্যাচ পড়ে গেছে, যেই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো যে এত শক্তপোক্ত ফোন কিংবা এত এক্সপেন্সিভ একটা ফোন যদি কয়েকদিনে একটা স্ক্র্যাচ পড়ে যায়, আমি শিওর না যে এই ফোনের স্ক্র্যাচটা কি আমার হাতে এসে পড়ছে নাকি যেই ফোনটা আগে ইউজ করছে, মানে যেহেতু একটা ইউজড ফোন যার কারণে একটা স্ক্র্যাচ থাকতেই পারে। তো সেই জায়গায় এসে আমার কাছে বিষয়টা খুব একটা ভালো মনে হয় নাই। আর এই ফোনটাও ধরে যেরকম মনে হয় যে অনেক বেশি প্রিমিয়াম, মানে পড়লে হাত থেকে ভেঙে যাবে, এটা স্বাভাবিক, কারণ গ্লাস যত শক্তপোক্তই হোক না কেন ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। বাট এই ফোনটা হাতে নিলে মনে হয় যে আপনি টাকা দিয়ে কিছু একটা কিনে প্রিমিয়াম কিছু একটা ধরছেন। বাট এখন পর্যন্ত আমার কাছে কেন জানি মনে হচ্ছে আইফোন লেভেলের যে প্রিমিয়ামনেসটা সেইটা এই ফোনটাতে আমি কেন জানি পাচ্ছিলাম না। আমি এর আগে একটু আগেই বললাম যে 12 Pro ইউজ করছি, তো সেইটার পরিমাণে এটা এতটাও প্রিমিয়াম আমার কাছে লাগে নাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই ফোনটার ওয়েট মাত্র 168 গ্রাম। এই ফোনটা ইউজ করার সময় আমি অনেককে দিয়েছি ছবি তোলার জন্য, কিংবা হাতে যখন ফোন দেখে অনেকে হয়তো 15,000 টাকা 16,000 টাকা যে স্যামসাংয়ের ফোনগুলো পাওয়া যায়, যদিও কিনা এখন পাওয়া যায় না, মনে হয় 20,000 টাকা স্যামসাংয়ের একদম যে বাজেট ফোনগুলো রয়েছে সেগুলোর মতো দেখে হাতে নেয়, পরে তো দেখে যে এটা না, অনেক বেশি প্রিমিয়াম আর অনেক বেশি লাইট ওয়েট। এবং এটা নিয়ে সবাই কথা বলে এই ফোনের ভিতরে কি কিছু নাই নাকি, এত পাতলাকে এই ফোন। তাছাড়া এই ফোনটাতে কিন্তু IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, যেটাকে আপনি 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের মতো পানির নিচে ভিজায় রাখতে পারবেন। বাট পানির নিচে ফোন ভিজানোর জন্য আসলে ফোন বানানো হয় নাই, বাট এখন যেই পরিমাণের গরম হয়তো আমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে, তো মাঝে মাঝে এই ফোনটাকে আপনি যদি চান এটাকে ধুইতে একটু ঠান্ডা করতে তাহলে এটা করতে পারেন। বাট এটা করা যদিও কিনা উচিত না, কারণ এই ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ না, জাস্ট তারা IP রেটিং দিছে, মানে এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, তারা কিন্তু ওয়াটার প্রুফ বলে নাই। এইটার সাথে অনেকেই পেঁচায় ফেলে যে ওয়াটার প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট দুইটা সেম জিনিস না, দুইটা কোনো অবস্থাতেই সেম জিনিস না। এই ফোনটাকে দূর থেকে দেখে এ সিরিজের যে ফোনগুলো রয়েছে A54 A55 যে ফোনগুলো রয়েছে এগুলোর সাথে অনেকেই মিলিয়ে ফেলে, এবং মিলিয়ে ফেলাটাই স্বাভাবিক। আমি নিজেও যদি এই ফোনটাকে দূর থেকে দেখি তাহলে হয়তো বা A55ও বলতে পারি, কিন্তু এই ফোনটা যদি সামনের দিকে তাকান তাহলে এটাকে A55 কিংবা A54 বলার কোনো কারণে নেই, কারণ এই ফোনটার সামনের দিকে যে ডিসপ্লেটা রয়েছে সেটার বেজেলের দিকে জাস্ট একবার তাকান যে এটার বেজেলটা কতটা ন্যারো, এবং মনে হয় যে হাতে একটা ডিসপ্লে ধরেই বসে আছি। আমি এর আগে যে ফোনটা ইউজ করেছি স্যামসাং, সেটা হচ্ছে S22, সেটাই
আমার কাছে মনে হচ্ছিল যে একটা ডিসপ্লে হাতে ধরে বসে আছি। আমি এর আগের ভিডিওতেও বলেছি এই ফোনটার বেজেলটা আরো বেশি নেরো এবং এটা দেখতে যে কতটুকু প্রিমিয়াম লাগে সেটা আপনি যদি লাইভ না দেখেন, মানে সরাসরি যদি না দেখেন, তাহলে চিন্তাও করতে পারবেন না। গত বছরের S23 যে ফোনটা রয়েছে সেই ফোনের সাইজ এবং এই ফোনের সাইজ কিন্তু সেম, কিন্তু এই ফোনের ডিসপ্লে 6.2 ইঞ্চি এবং গত বছরের যে S23 ফোনটা রয়েছিল সেটার ডিসপ্লে 6.1 ইঞ্চ। তার মানে বুঝতেই পারতেছেন বেজেল কমিয়ে ডিসপ্লে সাইজ বড় করে ফেলা হয়েছে। তার মানে এইটার বেজেল নিয়ে আশা করি আর কিচ্ছু বলার নাই। হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু এখন 6.2 ইঞ্চির ডাইনামিক LTPO AMOLED 2X একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই ডিসপ্লেটা অবশ্যই হাই রিফ্রেশ রেট, মানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এই ডিসপ্লেটাতে। কারণ হচ্ছে আইফোনের যে বেস ভেরিয়েন্টগুলো রয়েছে সেইগুলোতে এই 2024 সালে এসেও তারা ইউজ করতেছে হচ্ছে 60 হার্জের ডিসপ্লে, আর এইটাতে কিন্তু LTPO 120 হার্জের ডিসপ্লে থাকতেছে, যেটা একদম সুপার লেভেলের এক্সপিরিয়েন্স আপনি পাবেন এই ফোনটা থেকে। আর এই ফোনটার পিক ব্রাইটনেস 2600 নিটস। হ্যাঁ, 2600 নিটস, যেটা এই এখন যে কড়া রোদ পড়ে বাহিরে, চিন্তাই করতে পারতেছেন যে কি পরিমাণে রোদ পড়ে বাহিরে। আর এই রোদের মধ্যে যদি এই ডিসপ্লেটা ইউজ করেন তাহলে খুবই চকচকা দেখা যায়। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আপনার কোনো অবস্থাতেই মানে টেনশন করতে হবে না। বাট এই টেনশনটা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায়, কারণ এই ফোনটাকে আমি আজকে লং টাইম আউটডোরে ইউজ করেছি, ছবি তোলার ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজে আমি বাহিরে ছিলাম আজকে। তো বাহিরে ইউজ করার পর আমি যে প্রবলেমটা খুঁজে পেলাম যে প্রথম অবস্থায় এইটার ব্রাইটনেস খুব চকচকা থাকলেই মানে 20 মিনিটের মধ্যে দেখা যাচ্ছিল ব্রাইটনেস অনেক কমে যাচ্ছে মানে অনেকটাই কমে যাচ্ছে, যেটা মানে দেখতে কষ্ট হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থায় চলে আসতেছিল। এবং এই ফোনটা এত পরিমাণে হিট হচ্ছিল যে ফোনটা হাতে রাখতে পারতেছিলাম না। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফোনটা হিটের কারণে এই ফোনের ডিসপ্লেটা তার নিজে থেকেই অটোমেটিক ব্রাইটনেস কমিয়ে দিচ্ছে যাতে করে ডিসপ্লেটা মরে না যায়। বাট এটা খুবই বাজে দিক যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যাচ্ছে। আর এই ফোনটা হিটিংয়ের কথা যদি বলি তাহলে হিট মানে সুপার লেভেলের হিট হচ্ছিল, যে হাতে ধরে রাখা যাচ্ছিল না। এর একটা কারণ হতে পারে যে আমি এই ফোনের কভার ইউজ করতেছি না, ডিরেক্ট ফোনটা ইউজ করছি, যার কারণে আমার হাতে হয়তো হিটটা বেশি লাগতেছিল। কিন্তু যদি আপনি কভারও ইউজ করেন ফোন তো হিট হবে, এটাই স্বাভাবিক। ফোন হিট হওয়ার পরে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু তখনও কমে যাবে, বাট আপনার হাতে হয়তো বা তখন ওইভাবে ফিল হবে না। বাট এই ডিসপ্লের ব্রাইটনেসটা কমে যাওয়াটা মানে খুবই বিরক্তিকর ছিল। এই ফোনে থাকা ডিসপ্লেটা যেরকম মাখন লেভেলের, আর ডিসপ্লের নিচের দিকে যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেইটাও এরকমই মাখন লেভেলের। দেখেন যে জাস্ট হাত পরার সাথে সাথে এটা আনলক হয়ে যাচ্ছিল এবং আপনার হাত যদি ভিজা থাকে তারপরেও খুব একুরেটভাবেই খুলতেছিল, বারবার কোনো অবস্থাতেই এই ফোনটা মিস করতেছিল না এর ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনের স্পিকারটা খুবই লাউড ছিল এবং ডিটেল ছিল, আর এই স্পিকারের মধ্যে প্রচুর পরিমাণে বেইজও ছিল। আর এই স্পিকারটা S23 যে ফোনটা রয়েছে সেটা থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আর এই ইমপ্রুভমেন্টটা আসছে হচ্ছে এর স্পিকার গ্রিলের কারণে। আমার কাছে যেটা মনে হচ্ছে এর স্পিকার গ্রিলটা দেখেন যে আগে থেকে কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে। এই স্পিকার গ্রিলের কারণে কিন্তু সাউন্ডটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং এই সাউন্ডটা আশা করি যে সবার কাছে ভালো লাগবে। যদিও কিনা S24 আলট্রা যে ফোনটা রয়েছে সেই আলট্রা লেভেলের সাউন্ড এটা থেকে পাবেন না, বাট এটা থেকে খুবই ভালো পরিমাণের সাউন্ডই পাবেন। তাছাড়া এই ফোনের হ্যাপটিক ফিডব্যাকটাও খুবই স্ট্রং ছিল, আশা করি যে এইটাও সবার মনে জায়গা করে নিবে। এখন কথা বলা যাক এই ফোনের সব থেকে স্পেশাল দিক নিয়ে, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। হ্যাঁ, এই ফোনটার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে 3টা ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা, আলট্রাওয়াইড এবং 3x টেলিফোটো লেন্স। এর যে মেইন ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু একটা 50 মেগাপিক্সেলের লেন্স। হ্যাঁ, এটাতে কোনো অবস্থাতেই 200 মেগাপিক্সেলের লেন্স থাকছে না, যেটা আপনি আলট্রা ফোনের মধ্যে পাচ্ছেন, মানে S24 আলট্রা। আর আরেকটা বিষয় শুরুতেই বলে রাখি, অনেকেই হয়তোবা এই বিষয়টাকে মানে দুইটাকে একসাথে মিক্সড করে ফেলেন যে এই ফোনটাতে জাস্ট একটা লেন্স মিসিং হচ্ছে, যে 5x যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটাই শুধুমাত্র এটাতে নাই, S24 এর মতোই এটাতে ক্যামেরা আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, এই বিষয়টা একদমই রং। আপনি যদি এটা চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য হয়তো নতুন কিছু হতে পারে, যদি আপনি জানেন তাহলে আপনার জন্য এই নিউজটা না। যারা না জানে তাদের জন্য, অনেকেই হয়তো বা এটা ভাবে যে S24 আলট্রা যে ফোনটা রয়েছে সেটার মতোই এটাতে আউটপুট পাওয়া যাবে না, ওইটার মতো আউটপুট পাবেন না, বাট 19-20 আউটপুট পাবেন এটা থেকে। আর 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার ছবিগুলো খুবই শার্প ডিটেল ছিল। এই ছবি নিয়ে আমার মুখ দিয়ে কিছুই বলার নাই, জাস্ট আপনি স্যাম্পলগুলো দেখেন। তার আগে আমি একটা বিষয় জানিয়ে রাখতেছি, সেটা হচ্ছে যে এই ফোনটা কিন্তু রেগুলার মোডে 12 মেগাপিক্সেলের ছবি তোলে, মানে মেইন লেন্সটা 12 মেগাপিক্সেলের ছবি তোলে। আপনি চাইলে কিন্তু 50 মেগাপিক্সেল অন করে ছবি তুলতে পারবেন, তখন আপনার ছবির সাইজ একটু বড় হবে, তখন কিন্তু ডিটেল এবং শার্পনেস দুইটাই কিন্তু অনেক বেশি পাবেন। বাট রেগুলার দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আপনি 12 মেগাপিক্সেলেই তুলবেন এবং এই স্যাম্পল যেগুলো এখন দেখবেন সবগুলো কিন্তু এই 12 মেগাপিক্সেলেই তোলা।
আশা করি যে এর মেইন লেন্সের ছবিগুলো সবার কাছেই খুবই ভালো লেগেছে এবং এই সময়ে মানে 2024 সালে এসে এর থেকে ভালো ছবি আপনি কোনো ফোন দিয়েই পাবেন না, এটা মোটামুটি শিওরভাবে বলা চলে। আর ঠিক সেমভাবে এতে থাকা যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটার ছবিগুলো খুবই শার্প ছিল, ডিটেল ছিল এবং ছবির কালারগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। বর্তমান সময়ে মানুষজন এরকম কালারই প্রিফার করে, যাতে করে ছবিটা তোলার পর সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে, কিংবা ছবি তোলার পরে কোনো কালার অ্যাডজাস্টমেন্ট ছাড়াই তার চোখে দেখতে ভালো লাগে। আর এই টেলিফোটো লেন্সের ছবিগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন যে টেলিফোটো দিয়ে কতটুকু ভালো ছবি তোলা যায়। এর আলট্রাওয়াইডের ছবিগুলো বাকি দুইটা লেন্সের মতোই খুবই শার্প এবং ডিটেল ছিল। প্রত্যেকটা ছবি মানে দেখার মতো সুন্দর ছিল, যে ক্লিক করার সাথে সাথেই খুবই ব্রাইট কালারফুল ছবি পাচ্ছিলাম, যেইটাই সবাই বর্তমান সময়ে প্রিফার করে এবং কালারফুল ছবি দেখতে সবার কাছেই ভালো লাগে। এই ফোনটা যদি কেউ কিনে তাহলে আমার মনে হয় যে ছবি তোলার সময় সবাই এই ফোনটা দিয়ে পোর্ট্রেট ছবিটাই তুলবে, কারণ এই ফোনের পোর্ট্রেটটা এতটাই একুরেট তুলে আর এতটাই শার্প ডিটেল ধরে রাখতে পারে, দেখে মনে হয় যে এটা ক্যামেরা দিয়ে তোলা। যারা ক্যামেরা সম্পর্কে খুব ভালো না জানে তাদেরকে যদি আপনি এই ফোনের ছবিগুলো দেখান, মানে পোর্ট্রেট ছবিগুলো দেখান, স্পেশালি 3x এর ছবিগুলো, তাহলে সে কখনো বুঝতেই পারবে না যে এটা একটা ফোন দিয়ে তোলা নাকি ক্যামেরা দিয়ে তোলা। এতটাই ভালোভাবে একুরেটভাবে ছবি তুলতে পারে। যদি আপনি এটা দিয়ে ছবি তোলেন তাহলে আমি রিকমেন্ড করবো যে আপনি সবসময় 3x দিয়ে পোর্ট্রেটগুলো নেন, যেগুলো দেখতে মাখন লাগে। 1x এরটাও যদিও কিনা ভালো, বাট 1x থেকে 3x এর ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল। আশা করি এগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন যে এর ছবিগুলো কতটা সুন্দর। আমি একদম এই ফোনের পোর্ট্রেটের প্রেমে পড়ে গেছি বলতে পারেন। এই ফোনে থাকা প্রত্যেকটা ক্যামেরা থেকে কিন্তু 4K 60 fps এর সাপোর্ট থাকছে। তাছাড়া আপনি চাইলে কিন্তু এতে যে 8K রয়েছে, 8 থেকে 30 fps, সেটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন। বাট এখন পর্যন্ত, হ্যাঁ, এই 2024 সালে এসেও আমি এখনও না করব যে 8Kটা আমার কাছে একটা গিমিক বলেই মনে হয়। 8K থেকে 4K ডিস্টেন্সটা খুব বেশি না, আহামরি কোনো ডিফারেন্স আপনি পাবেন না। জাস্ট আপনার দেখবেন যে ফাইল সাইজ বড় হচ্ছে, আর কিছুই না। আমি সবসময় রিকমেন্ড করবো যে আপনি 4K 60 fps রেকর্ড করেন এবং এর ভিডিও কোয়ালিটিগুলো খুবই মাখন লেভেলের ছিল। আর আমি এটা দিয়ে যে ভিডিও স্যাম্পলগুলো নিয়েছি সেটা আশা করি দেখলেই বুঝতে পারবেন এর পোর্ট্রেট ভিডিও, হ্যাঁ, এর পোর্ট্রেট পিকচারের মতো এর পোর্ট্রেট ভিডিওগুলো খুবই সুন্দর ছিল এবং এর পোর্ট্রেট ভিডিওগুলো একদম আইফোন লেভেলে চলে গেছে। এখন আপনি বলতে পারেন আইফোন থেকে এইটার ভিডিও কোয়ালিটি এখন 19-20 ডিফারেন্স। হ্যাঁ, এখন আইফোন আর অ্যান্ড্রয়েডের ভিডিওর যেই তফাৎটা ছিল সেটা এখন আর নাই, এটা অনেকটাই ক্লোজ হয়ে গেছে এবং এর পোর্ট্রেটগুলো দেখে আশা করি আপনি নিজেই বুঝতে পারতেছেন। যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর পোর্ট্রেট ভিডিও, মানে 4K 30 fps রেকর্ড করা হচ্ছে। এটা দিয়ে আপনি চাইলে 60 fps করতে পারবেন না, 1080p 30 fps রেকর্ড করতে পারবেন। তো এটার ব্লার হচ্ছে যে 7 এ আছে, মানে সর্বোচ্চ ব্লারটাই দেওয়া আছে। যদি আপনি ফোন থেকে কাছে থাকেন, মানে সাউন্ডটা কিন্তু এখন ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আর এই জায়গায় প্রচুর বাতাস উড়ে যাচ্ছে, এই বাতাসের মধ্যে এরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। আর হচ্ছে কতটুকু ভালোভাবে ব্লার করতে পারতেছে, ফেস কতটুকু ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে, মুখ ব্লার হয়ে দিচ্ছে কিনা, তো এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর হচ্ছে যে আমি যদি একটু দূরে যাই তাহলে কতটুকু ব্লার করতে পারতেছে আশা করি যে বুঝতে পারতেছেন। অ্যান্ড এটার পোর্ট্রেট কোয়ালিটির কথা যদি বলি তাহলে পোর্ট্রেট কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। আমি বলবো না যে একদম আইফোন লেভেলের, কারণ আইফোনের পোর্ট্রেট ভিডিও কিংবা ভিডিওটা একদমই এক্সট্রিম লেভেলের। তো ওইটার সাথে মোটামুটি খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারে, 19-20 বলতে পারেন, একদম খুব বেশি আহামরি ডিস্টেন্সে এরকম না, বাট এটা থেকে আপনি খুবই ভালো আউটপুট পাবেন। ও আচ্ছা, এর সেলফি ক্যামেরার কথা বলতে কি একদমই ভুলে গেলাম। এর সেলফিতে ইউজ করা হয়েছে সেমভাবে একটা 12 মেগাপিক্সেলের লেন্স, যেটা দিয়েও আপনি খুবই ভালো মানের ছবি পাবেন। এই স্যাম্পলগুলো জাস্ট দেখেন। এই নিউজটা শোনার পর হয়তো বা অনেকেই খুশি হয়ে যেতে পারেন। সেটা হচ্ছে যে আমরা যখন আইফোন ইউজ করি তখন আমরা ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ অন্যান্য যে সফটওয়্যারগুলো, থার্ড পার্টি সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোতে যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেটা ইউজ করলে আমরা কিন্তু আইফোনে অনেক বেটার রেজাল্ট পাই। এই যে ফোনগুলো রয়েছে মানে অ্যান্ড্রয়েড ফোনগুলো, সেইগুলো তাদের ডিফল্ট যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে ছবি তুলে খুবই ভালো ছবি কিংবা ভিডিও তুলতে পারলেও, ভিডিও করতে পারলেও দেখা যায় যে যখন দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এইগুলো দিয়ে, মানে এগুলোর যে ভিতরে যে ক্যামেরাগুলো থাকে এগুলো দিয়ে তুলতে গেলে, ছবি তুলতে কিংবা ভিডিও করার সময় দেখা যায় যে কোয়ালিটি কমে যাচ্ছে, ড্রপ করতেছে, কোনো অবস্থায় ভালো আসতেছে না। কিন্তু এই ফোনটাতে এখন কিন্তু ক্যামেরা টু এপিআই যে জিনিসটা রয়েছে সেটা এনেবল রয়েছে এবং আপনি খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স ওই জায়গায় পাবেন এবং লেন্স সুইচিং থেকে শুরু করে ইমেজ প্রসেসিং বলেন সব কিছুই কিন্তু আগে থেকে অনেকটাই ইমপ্রুভ। এখন কথা বলা যাক এই ফোনের সব থেকে বেজালের বিষয়, সেটা হচ্ছে এই ফোনের পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, এই ফোনের পারফরমেন্স নিয়ে বেজালের বিষয়টা বলার কারণ হচ্ছে এই ফোনটা মানে গ্লোবালি যে মানে ভার্সনটা রিলিজ হয়েছে সেটাতে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের এক্সিনোস যেই চিপ রয়েছে সেইটা, আর হচ্ছে যে চায়না, কানাডা, ইউএসএ এই তিনটা দেশে ইউজ করা হয়েছে হচ্ছে স্ন্যাপড্রাগনের যে ভেরিয়েন্টটা। এবং আপনি যদি চান যে স্ন্যাপড্রাগন বাংলাদেশে এনে ওই ভেরিয়েন্টগুলো ইউজ করেন, এই জায়গায় একটু ঝামেলা আছে, কারণ আমরা অন্যান্য সময় দেখা যেত যে ইউএসএ ভেরিয়েন্ট বাংলাদেশে ইউজ করতেছে কোনো প্রকার প্রবলেম ছাড়া, কিন্তু এই সময়ে চায়না কিংবা ইউএসএ যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি বাংলাদেশে ইউজ করতে যান অটোমেটিক আপডেট আসার চান্স নাই। তার পাশাপাশি যে মানে কান্ট্রি লক হয়ে যাওয়া, ফোন ব্যান করে দেওয়া,
মানে আইফোনে যেগুলো হয়তো রিসেন্টলি হচ্ছিল। তো এই প্রবলেমগুলো আপনার এই স্যামসাং ফোনে হওয়ার চান্স আছে, যার কারণে যদি আপনি ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সিনোসটাই কিনতে হবে। আর যদি কানাডা ফোনটা কিনেন তাহলে হয়তো আপনি এই ধরনের ব্যান রিলেটেড কিংবা ফোন কান্ট্রি লক হয়ে যাওয়া এই প্রবলেমগুলোতে পড়বেন না। বাট ওইটা শিওরভাবে বলা যাচ্ছে না যে একদমই পড়বেন না এমন কিছু না, পড়তেও পারেন, বাট ওইটাতে চান্স অনেক কম। কিন্তু অটো আপডেট আসার যে বিষয়টা সেটা হয়তো আপনি নাও পেতে পারেন। তো এত ঝামেলা নেওয়ার থেকে আমার মনে হয় যে এই ফোনটা আপনি এক্সিনোস ভেরিয়েন্টটি কিনেন যদি আপনার এই ফোনটাই কিনতে হয়। আর আরেকটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি এই ফোনটা কিনেন মানে এটার বেস ভেরিয়েন্ট যেটা রয়েছে 128GB যে ভেরিয়েন্টটা, এই ভেরিয়েন্টটা কিনলে কিন্তু আপনি UFS 3.1 যে স্টোরেজ টাইপটা রয়েছে সেটা পাবেন। তার বাইরে যদি আপনি 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিনেন তাহলে কিন্তু আপনি UFS 4.0 যেই ভার্সনটা রয়েছে সেইটা আপনি স্টোরেজ টাইপটা পাবেন। তো সেই জায়গায় বোঝা যাচ্ছে যে বেস ভেরিয়েন্ট যদি কিনেন তাহলে আপনি পারফরমেন্স কিন্তু অটোমেটিকলি এমনিতেই কম পাবেন স্টোরেজ টাইপের কারণে। স্টোরেজ কিন্তু পারফরমেন্সের অনেক বড় একটা পার্ট বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনি যদি কিনেন তাহলে 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিনেন, বেস ভেরিয়েন্ট থেকে দূরে থাকেন। কারণ যেহেতু অলরেডি স্ন্যাপড্রাগন পাচ্ছেন না, এক্সিনোস কিনতে হচ্ছে, তার উপর আপনি যদি স্টোরেজের দিক দিয়ে আরেকটু বেশি কমিয়ে ফেলেন তাহলে ঝামেলা পড়ে যাবেন। তো সেই জায়গায় আমি বলবো যে আপনি মিনিমাম 256GB কিনেন। এই ফোনটা স্ন্যাপড্রাগনের যে ভার্সনটা রয়েছে এটাতে কিন্তু 8 Gen 3 যে চিপটা রয়েছে মানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 4nm চিপটা ইউজ করা হয়েছে। আর গ্লোবালি যে মানে ফোনটা রিলিজ হয়েছে এক্সিনোসের চিপ দিয়ে সেটা হচ্ছে 2400 যে চিপটা রয়েছে এক্সিনোসের সেটা ইউজ করা হয়েছে। সেইটাকে খুব বেশি মানে খারাপ যে চিপ এরকম বলা চলে না, এটা 8 Gen 3 এর সাথে খুব ভালোভাবেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারতেছে, যেটা আশা করি যে সবাইকেই মানে খুব ভালো একটা সাপোর্ট দিবে। কিন্তু আপনি যদি চান যে আর একটু প্রাইস বাড়িয়ে কিনবেন তাহলে আপনি অন্য ফোন দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি কেন জানি মনে হচ্ছে এত টাকা দিয়ে এক্সিনোসের চিপ নেওয়াটা খুব বেশি একটা যৌক্তিক মনে হচ্ছে না। কিন্তু আবারও আমি ক্লিয়ার করতেছি বিষয়টা যে এই ফোনের পারফরমেন্স কিন্তু বাজে দিচ্ছে যে বিষয়টা এরকম না। আপনি যদি স্ন্যাপড্রাগনের ফোনটা নেন তাহলে অবভিয়াসলি এটা থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। শুধু পারফরমেন্সই না, আপনি ক্যামেরা আউটপুটও দেখতে পারবেন ওই স্ন্যাপড্রাগনের 8 Gen 3 আইএসপি ব্যাটার আইএসপির কারণে কিন্তু এটা থেকে অনেক ভালো আপনি পিকচার আউটপুট পাচ্ছেন এবং ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছেন। তো সেই জায়গায় এসে আমার মনে হচ্ছে যে কেন জানি আপনি চাইলে ওই স্ন্যাপড্রাগনটা দেখতে পারেন। যদি আপনি চান যে একটু রিস্ক নিয়ে কানাডা ভেরিয়েন্টটা কিনবেন তাহলে কিন্তু আপনি নিতে পারেন না। আমার হাতের এই ইউনিটটা একটা ইন্টারন্যাশনাল ইউনিট এবং এইটাতে 256GB র্যাম রুম স্টোরেজ থাকতেছে এবং এই ফোনটাতে আমি মোটামুটি সব ধরনের গেম খেলেছি এবং সবগুলা গেমই খুব ভালোভাবেই রান করতেছিল, খুব স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম। আশা করা যায় যারা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিনবেন মানে এক্সিনোস চিপওয়ালা যে ফোনটা রয়েছে সেটা কিনবেন তারা কোনো অবস্থাতেই পারফরমেন্স নিয়ে হতাশ হবেন না। এই ফোনের সবথেকে ভালো লাগার বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনের সফটওয়্যার আপডেট। হ্যাঁ, এই ফোনটা যদি আপনি এখন কিনেন 2024 সালে কিনেন তাহলে আজ থেকে আরও মোটামুটি 7 বছর পর্যন্ত আপনি এই ফোনটা থেকে আপডেট পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে 2031 সাল পর্যন্ত আপনি এই S24 থেকে আপডেট আপনি পেতেই থাকবেন। আগে এই জিনিসটা আমরা চিন্তাই করতে পারতাম না, জাস্ট আমরা আইফোনের মধ্যে দেখতাম যে 6-7 বছর আমরা আপডেট পাচ্ছি, বাট এখন কিন্তু এই স্যামসাংয়ে কিন্তু দিতেছে 7 বছর। আমি পিক্সেলে দেখলাম যে পিক্সেলে দিচ্ছে হচ্ছে 8 বছর। তো এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ভালো হচ্ছে, আপনি মোটামুটি 7 বছর আপডেট থাকতে পারবেন। আর একটা ফ্ল্যাগশিপ ফোন 5-6 বছর অনায়াসে ইউজ করা যায়। হ্যাঁ, এই বিষয়টা বর্তমান সময়ে এসে অনেকের কাছে মনে হচ্ছে একটা ফোন 5 বছর 6 বছর। একটা ফোন যদি আপনি আজ থেকে আরও 5 বছর আগের চিন্তা করেন তাহলে দেখেন যে আমরা একটা ফোন কিন্তু 3-4 বছর অনায়াসে ইউজ করতাম, বাট এই সময় এসে দেখা যায় যে আমরা বছর বছরে ফোন চেঞ্জ করি কিংবা 2 বছরের পর আমরা অবশ্যই ফোন চেঞ্জ করে ফেলি। বাট এই ফোনটাকে যদি আপনি চান যে লং টাইম ইউজ করবেন তাহলে মোটামুটি 5-6 বছর অনায়াসে ইউজ করতে পারেন। পারফরমেন্স, ক্যামেরা সব কিছু দিক দিয়ে আপনাকে খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এই ফোনটা এখন Android 14-এ রয়েছে এবং এতে রয়েছে One UI 6.1। আর এর সফটওয়্যার নিয়ে আমার মুখ দিয়ে কিছু বলারই নাই, কারণ One UI নিয়ে এখন মোটামুটি সবাই জানে One UI কতটা মাখন একটা UI। এরকম ছোটোখাটো কিউট কম্প্যাক্ট যে ফোনগুলো রয়েছে সেইগুলোর কথা মাথায় আসলেই প্রথমে যেটা আসে মাথায় সেটা হচ্ছে যে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে হবে। এই ফোনটাতে 4000 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেইটার ব্যাটারি ব্যাকআপে আমি পুরাই সন্তুষ্ট। হ্যাঁ, এর আগে আমি S22 যে এই ফোনটা ইউজ করেছি সেইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুব প্রচুর লেভেলের প্যারা খাইছি। মানে দিনের অর্ধেক সময় এসে দেখা যাচ্ছিলো চার্জ শেষ হয়ে যাচ্ছিলো, 3.5 ঘন্টা 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, যেটাতে খুবই বাজে ছিল অবস্থা। তো এই জায়গায় এসে এই ফোনটাতে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, মোটামুটি 10-12 একদিন চলে যাচ্ছিলো। হ্যাঁ, এরকম একটা অলমোস্ট লাখ টাকা দামের ফোন থেকে 10-12 একদিন যাওয়াটা অনেকের কাছে খারাপ মনে হতে পারে, বাট এটা যেহেতু একটা পিচ্চি ফোন, এই ফোনের ব্যাটারিটাও ছোটো, তো সেই জায়গায় এসে যদি আপনি ক্যামেরা ইউজ করেন কিংবা আপনি প্রচুর পরিমাণে গেমিং করেন তাহলে হয়তোবা আপনি এই ফোনটা থেকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তো এত লং ভিডিওতে আপনারা যদি থেকে থাকেন এখন পর্যন্ত তাহলে আপনাকে এই জায়গা থেকে ধন্যবাদ, মানে বুকে এই জায়গা থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।